আমরা তো দেখেনি অলরেডি একটা স্লোগান দিয়ে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, তাহলে এখন কি বলতে হবে কি চোর চোর চোরটা মোদি বাবুর ছেলেটা? এই নির্বাচন কমিশন ভ্যানিশ কুমার বেসিক্যালি বিজেপির পাচাটা কুকুরে পরিণত হয়েছে। উনি তো এখন হিন্দুর ধ্বজা ধরেছে, আপনাকে বুঝতে হবে উনি সাংসদ হবেন, তার যাতে টিকিটটা পায় তার জন্য এই পদলেহন। এর আগেও আমরা জাস্টিস গাঙ্গুলিকে দেখেছি। আগে ওনাকে ঠিক করে বলতে বলুন যে ওনার বাবাকে, তারপরে ওনাকে বলতে বলুন যে কে রোহিঙ্গা না। আজকে ইসিআই কি বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে? কালীঘাট এমন একটি তীর্থক্ষেত্র, সেটা হিন্দুদের যেমন তীর্থক্ষেত্র, সেটা রাজনৈতিক তীর্থক্ষেত্রও বটে, কারণ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ। তাই এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে গিয়ে মাথাটা ঠুকতে হলো, কারণ যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে ভারতবর্ষে সেদিন থেকে এক একটা সরকারি নিরপেক্ষ সংস্থা ইডি, সিবিআই, বর্তমানে দাঁড়িয়ে ইসিআই, সবাই বিজেপির দলদাসে পরিণত হয়েছে। 28শে ফেব্রুয়ারি যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে, এখন তো ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে সেই তালিকায় কতজন রোহিঙ্গা ধরা পড়লো, সেই তালিকায় কতজন বাংলাদেশি ধরা পড়লো। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। ইলেকশন কমিশন অন ইন্ডিয়ার অফিসিয়াল পেজে আমরা দেখতে পাচ্ছি গণেশ কুমার মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, কালীঘাট মন্দিরে সেই ছবি, ব্যক্তিগত ছবি ছাড়লো, কিভাবে দেখছেন? দেখুন, যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে ভারতবর্ষে সেদিন থেকে এক একটা সরকারি নিরপেক্ষ সংস্থা ইডি, সিবিআই, বর্তমানে দাঁড়িয়ে ইসিআই, সবাই বিজেপির দলদাসে পরিণত হয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার দাবি করে এসছেন যে এই নির্বাচন কমিশন ভ্যানিশ কুমার বেসিক্যালি বিজেপির পাচাটা কুকুরে পরিণত হয়েছে, তার প্রমাণ উনি নিজেই দিলেন। একটা সরকারি নিরপেক্ষ সংস্থা ইসিআই বা নির্বাচন কমিশন, যারা সাধারণ মানুষের ভোটটা যাতে প্রপারলি হয় তার দেখেন, কিন্তু আজকে কি দেখা গেল, গণেশ কুমার কোথায় পুজো দিচ্ছে তার ছবি ইসিআই এর পেজে। পুজোর কথা কি ইসিআই এর বলার কথা না? ভোটটা প্রপারলি হচ্ছে না কেন, সাধারণ মানুষের এতগুলো নাম কেন বাদ গেল, শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কেন লজিক্যাল ডিসক্রিপিয়েন্সি দেখানো হলো, এই উত্তরগুলো ওই পেজে থাকা উচিত ছিল। আরেকটা বিষয় খুব প্রশ্ন করতে ইচ্ছা করছে, উনি যে মন্দিরে গেলেন, পুজো দিলেন এবং তারপর ছবি পোস্ট করলেন, তাহলে কি মসজিদে যাওয়ার পরও তিনি ছবি পোস্ট করবেন ইসিআই পেজে? না, উনি তো এখন হিন্দুর ধ্বজা ধরেছে, আপনাকে বুঝতে হবে উনি সাংসদ হবেন এবং সেটা 29-এ, তার যাতে টিকিটটা পায় তার জন্য এই পদলেহন। এর আগেও আমরা জাস্টিস গাঙ্গুলিকে দেখেছি, একটার পর একটা ডায়লগ মেরে গেছেন কোর্টে বসে। তারপরে কি হলো, রিটায়ারমেন্টের পরে উনি কি করলেন দেখেছি আমরা, বিজেপি জয়েন করলেন, টিকিট পেলেন, এটাই বিজেপি। আমরা যেটা বারংবার দাবি করে এসেছি, তৃণমূল কংগ্রেস সহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে এসছে যে ইসিআই, ইডি, সিবিআই, ইসিআই তিনটে ভাই মোদির। এখন যেখানে তারা ক্ষমতা প্রয়োগ করে ভোটে জিততে পারছে না সেখানে তিন ভাইকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এবার বাংলাটা এরা বুঝতে পায়নি এতটা দুর্জয় ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায়, তাই ভেবেছিল ইসিআই এর ভয় দেখিয়ে আমাদের কাবু করা যাবে। দেখতে পাচ্ছেন ধর্নায় ভিড়টা, মানুষ কাতারে কাতারে জয়েন হচ্ছে এবং গণেশ কুমার কলকাতায় পা রাখার পর থেকে কালো পতাকা দেখেছে, মানুষ কেঁদে কেঁদে প্রশ্ন করেছে 2002-তে নাম থাকার পরেও কেন নাম বাদ, বাবা মায়ের নাম প্রজিনী ভোটার হওয়া সত্ত্বেও 2002-এর নাম লিস্টে থাকার পরেও কেন ছেলে বা সন্তানের নাম বাদ পড়ছে, এই উত্তর গণেশ কুমার দিতে পারবে? শুনুন, যতই এখানে এসে মায়ের মন্দিরে মাথা টেকুন, মনে রাখবেন কালীঘাট এমন একটি তীর্থক্ষেত্র, সেটা হিন্দুদের যেমন তীর্থক্ষেত্র, সেটা রাজনৈতিক তীর্থক্ষেত্রও বটে, কারণ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ। তাই এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের কাছে গিয়ে মাথাটা ঠুকতে হলো, কারণ যদি না মাথা ঠুকতো, এই যে কালো পতাকা, তখন কালো হাত নির্বাচন কমিশনের ভেঙে গুঁড়ো করে যাবে বাংলার জনগণ, ধরতে পারবেন না এই গণেশ কুমার। তার নমুনা দেখুন, উনি কালীঘাট মন্দিরে ঢোকার মুখেই স্লোগান শুনে পড়ে যাচ্ছিলেন। তার কারণ কি, উনি ভয় পেয়েছেন। এই ভয় আমাদের ভালো লাগছে গণেশবাবু। এবার আপনার সাংবাদিক সম্মেলনের অপেক্ষা করছি, কি কি করতে পারেন আপনি। যেই
হোটেলে এসে অমিত শাহ থেকে বিজেপির বড় বড় তাবড় নেতারা ওঠে, আপনার থাকার জায়গা কোনো সরকারি বাংলো হলো না কেন? ইসিআই জবাব দাও। সেই বেসরকারি সংস্থা কেন হলো বেসরকারি একটি হোটেল, যেখানে বিজেপির কার্যত একটার পর একটা পার্টি মিটিং হয়, সেখান থেকে বিজেপি বারংবার সাংবাদিক সম্মেলন করে। আজকে ইসিআই কি বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে? বাংলার মানুষ জানতে চাইছে, আমরা সাধারণ মানুষরা জানতে চাইছি, আপনারা এই বাংলাকে জোর ফলিয়ে দখল করতে পারবেন না। এই ইসিআই এর কালো হাত বাংলার মানুষই ভেঙে দেবে। না, মোদির বাবা, ও তো বাবা না বদলালে নারদা কেলেঙ্কারিতে আজকে জেলে থাকতো। ও বাবা বদলাতে ওস্তাদ। ওই যে শুভেন্দু অধিকারী নামক কাথির মেজকোকাটা, যে মির্জাফর বলে বর্তমানে ভারতবর্ষে একদম খ্যাত, সেই মির্জাফর গদ্দারকে একটা স্পষ্ট বার্তা দিই, আপনাদের জামানতটা জব্দ হবে 2026-এর রেজাল্টে। আর সেই ভয় পেয়ে বাংলার মানুষের ন্যায্য ভোটাধিকার কেড়ে নিচ্ছেন এবং তার লড়াই দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়। অধিকারী বলছেন যারা এসআইআর এর সমর্থন করছেন না তারা রোহিঙ্গা বাংলাদেশি। উনি আর কি বলবেন, উনি তো রোহিঙ্গা তো এখনো অবধি আমাদের খুঁজে দেখাতেই পারলেন না। ওনাকে তো আমরা প্রত্যেকবারই বলি যে আপনি রোহিঙ্গাটা কোথায়, রোহিঙ্গাটা আমাদের খুঁজে দেখান, রোহিঙ্গা কীরকম দেখতে। একটা তো তার অবয়ব হবে যে সে কীরকম দেখতে, সে কি নিরাকার না সাকার, এটা তো আগে বোঝাতে হবে। সে রোহিঙ্গা, উনি তো নিজেই লোডশেডিং একটা এমএলএ। আর এই যে 60 লাখ মানুষের নাম বাদ গেছে, তার মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশনও আছে, ডিলিশনও আছে। হ্যাঁ, তারা কি সবাই রোহিঙ্গা? ওই 60 লাখের মধ্যে আমার কিছু চেনা পরিচিত ব্যক্তিও আছে, ঠিক আছে, তারা কি রোহিঙ্গা? আমি নিজে হিন্দু বাড়ির সন্তান, আমার পরিবারের সদস্যর নাম গেছে আন্ডার অ্যাডজুডিকেশনে একজন। হ্যাঁ, বাবা নাকি নরেন্দ্র মোদী? ওনার বাবা তো নরেন্দ্র মোদী। উনি তো কতবার যে নিজের বাবা পাল্টাবেন সেটা তো আমাদের কাছে একটা প্রশ্ন। আমরা তো দেখেনি অলরেডি একটা স্লোগান দিয়ে চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা, তাহলে এখন কি বলতে হবে কি চোর চোর চোরটা মোদি বাবুর ছেলেটা? তো এটা আর কি করা যাবে? এটা উনি যদি নিজের বাবা পাল্টানো স্বভাব হয় তাহলে এটা তো আমাদের আর কিছু বলার নেই। আগে ওনাকে ঠিক করে বলতে বলুন যে ওনার বাবাকে, তারপরে ওনাকে বলতে বলুন যে কে রোহিঙ্গা না। দাদা, শুভেন্দু অধিকারী বলছেন যে যারা নাকি এসআইআর এর সমর্থন করছেন না তারা নাকি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী। তার কথার কোনো যুক্তি আছে বলে আপনার মনে হয়? একদমই যুক্তি নেই, তার কোনো কথারই কোনো যুক্তি নেই। কারণ এসআইআরের সমর্থন সবাই করছে, কিন্তু এসআইআরটা এই 2 মাসে হয় না। ওনাদের যদি মনেই হয়েছিল যে এসআইআর করবেন তাহলে 2024-এর ইলেকশনের পরে ওনারা এসআইআরটা করতে পারতেন। 2 বছর সময় ছিল 2026 ইলেকশনের আগে, কিন্তু হঠাৎ করে একটা রাজ্যকে দখল করার জন্য এই 2 মাসে এই প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব নয়। ঠিক একই প্রসেস আপনারা হয়তো দেখবেন যে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর নামেরও একটি প্রবলেম ছিল। শুভেন্দু অধিকারী বাবার কথা বলেন, শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন নরেন্দ্র মোদী তার বাবা। হ্যাঁ, নরেন্দ্র মোদী তার কম্য বাবা। হ্যাঁ, নরেন্দ্র মোদীর পা ধরে উনি এখন খেয়ে পড়ে বাঁচছেন, তাই তাকে বাবা বলতেই হবে। এই যে এইভাবে 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হয়েছে এবং বলছেন যে জ্ঞানেশ কুমার আজকে বলছেন যে বৈঠক হয়েছে, বলছে শান্তিপূর্ণ ভোট হবে, কিন্তু সাধারণ জনগণের কি হবে? দেখুন, এই যে 60 লক্ষ মানুষের নাম বাদ গেল, সেই 7 লক্ষ মানুষকে এরা তো অরিজিনাল ভোটার, এদেরকে ভোটাধিকারের সুযোগ দিতে হবে। এদেরকে বাদ দিয়ে কোনোভাবেই ভোট করানো সম্ভব নয়। হঠাৎ করে মনে হলো যদি ড্রাফট লিস্টে তো সবার নাম আছে, ডিলিটেড করে দেওয়ার পর যারা মারা গেছে তাদের নাম বাদ দিয়ে ড্রাফট লিস্ট করে দেওয়া হয়েছিল, তারপরে আবার কেন 60 লক্ষ লোকের নাম বাদ যাবে? এই জবাবটা তো দিতে হবে নির্বাচন কমিশনারকে। দাদা, আমরা দেখতে পেয়েছিলাম জ্ঞানেশ কুমার যখন কলকাতায় এসেছিলেন তিনি এমনভাবে হাত নাড়ছেন যেন কিছু বিজয় উল্লাস করছেন, কিন্তু যেভাবে 60 লক্ষাধিক মানুষ এর নাম আন্ডার অ্যাডজুডিকেশন করা হয়েছে, মানুষ ভয় পাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? ব্যাপারটা দেখুন, জ্ঞানেশ কুমার এসছেন, তিনি যেভাবে হাত নাড়ছেন সত্যি মনে হয় একটা বিজয়ের কোনো আঁচ পেয়েছেন, কিন্তু আলটিমেটলি বুঝতে হবে উনি যেটা করতে চেয়েছেন, পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট উনি যেটা বের করেছেন 62 লক্ষ ভোটার লিস্ট, প্রায় নাম এখন মানুষের উঠতে বাকি আছে। উনি ভেবেছিল যে এই নামটা কেটে দিয়ে সত্যি হয়তো তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারবে। এই বাংলার মাটি শক্ত ঘাঁটি, এই বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, এই বাংলার মাটিতে চক্রান্ত করেও যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা যাবে না। শুভেন্দু অধিকারী বলছেন যারা এসআইআরকে সমর্থন করে আন্দোলন করছেন তারা নাকি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি।
উনি তো অনেক কথাই বলে, পাগল হয়ে গেলে মানুষে ভুলভাল বলে, এটাই লক্ষ্য। কিন্তু একটাও রোহিঙ্গার নামও খুঁজে পায়নি, একটাও বাংলাদেশিকেও তাড়াতে পারেনি। তাহলে এতদিন যে অভিযোগ করে মানুষকে হেনস্থা করা হলো, মানুষকে দীর্ঘ 3 মাস ধরে লাইনে দাঁড় করানো হলো, এইটা কি কারণে? জবাব তো ওনাকেই দিতে হবে। একজন রোহিঙ্গার নাম তাহলে প্রকাশ করুক, আর নাহলে কাদের নাম বাদ গেছে বাংলাদেশি তাদের নাম প্রচার করুক। মিঠুন চক্রবর্তী বলছেন যে যাদের নাম বাদ গেছে বা যাদের ডিলিট করা হয়েছে তারা বাদই থাক, তাদেরকে অ্যাড করার দরকার নেই। এইটা তো বিজেপি আর নির্বাচন কমিশনের যৌথ চক্রান্ত। ওরা তো আগে থেকেই বলেছিল 1 কোটি 20 লক্ষ মানুষের নাম ওরা বাদ দেবে। সেই চক্রান্তের করেই তো ওরা এটা সৃষ্টি করেছে, তো ওরা নিজেরা তো বলবেই। কিন্তু আলটিমেটলি ওনারা বললেই যে হবে তা তো নয়, সাধারণ মানুষ বলবে কি হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে তার বাবা নাকি নরেন্দ্র মোদী, তাহলে শিশির অধিকারী এখন বললাম না, পাগল হয়ে গেলে যা হয়। এখন নিজের বাবার নামও ভুলে গেছে, নিজের বাবার নাম নরেন্দ্র মোদী বলছে। হতে পারে হয়তো উনি সত্যটা উনিই বলতে পারবেন ওনার আসল বাবা কি। দাদা, শুভেন্দু অধিকারী বলছেন যারা এসআইআর কে সমর্থন করছেন তারা নাকি বাংলাদেশি রোহিঙ্গা। আমরা তো প্রশ্ন করতে চাই যে বিজেপির কথা যে নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে, এখন নির্বাচন কমিশন আপনারা সকলেই জানেন 28শে ফেব্রুয়ারি যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে, এখন তো ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে সেই তালিকায় কতজন রোহিঙ্গা ধরা পড়লো, সেই তালিকায় কতজন বাংলাদেশি ধরা পড়লো। এই জবাবটা তো দিতে হবে বিজেপিকে, এই জবাবটা দিতে হবে তো নির্বাচন কমিশনকে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম। আপনি জবাবের কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এসে মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন, তিনি এসব তো কিছুই করছেন না, হাত নাড়ছেন। এয়ারপোর্ট থেকে যখন গো ব্যাক স্লোগান বলা হচ্ছে তো রীতিমতো হাত নাড়ছেন। অ্যাকচুয়ালি উনি তো জবাব দিতে পারবেন না, কারণ উনি এসছেন, নিজেকে মনে হচ্ছেন কোনো রাজনৈতিক নেতা। তিনি হয়তো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হচ্ছেন, কিন্তু তিনি তো রাজনৈতিক কোনো নেতা নন। কিন্তু তিনি হাবভাব এমনভাবে করছেন যেন তিনি একজন রাজনৈতিক নেতা। কিন্তু মনে রাখতে হবে, বাংলার মানুষের মনের মণিকোটে একজনই নেত্রী বসবাস করেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার জায়গায় যতই চেষ্টা করুক, তার জায়গায় নরেন্দ্র মোদীও চেষ্টা করেছে, অমিত শাহও চেষ্টা করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান মানুষের মনের মণিকোটা থেকে মুছে দিতে পারবে না, কারণ এই নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। 26-এ সেই স্বর্ণাক্ষরিত নাম একেবারে মুছে ফেলবে বিজেপি। সেই স্বপ্ন, সেই দিবাস্বপ্ন তারা দেখে যাক। তারা তো 2021-এ বলেছিল যে আপকি বার 200 পার, বাংলার মানুষ 70-এর ঘরে আটকে রেখে দিয়েছে। এবারও তারা চেষ্টা করুক। আমরা তো বলছি 2021-এও আমরা বলেছিলাম খেলা হবে, আমরা এবারও বলছি 2026-ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুনরায় আরও ভালো রকম খেলা হবে। এবং আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই কথা বলেছেন যে 50-এর ঘরে বিজেপিকে আটকে রাখবে, সেই কথা অক্ষরে অক্ষরে পালন হবে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে জ্ঞানেশ কুমার কলকাতায় এসেছিলেন, রীতিমতো সেলিব্রিটিদের মতো তিনি হাত নাড়ছিলেন এবং বলছিলেন যে এই যে নির্বাচনটা হবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা হবে, যে 60 লক্ষ মানুষের নাম এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন করে দেওয়া হবে, তার নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি সেলিব্রিটিদের মতো হাত নাড়ছেন। দেখুন, ভূক্ষেপ নেই বলে তো বোঝাই যাচ্ছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে জ্ঞানেশ কুমার যেভাবে, এটা অ্যাকচুয়ালি বলবো এটা একটা প্রোপাগান্ডা চলছে বর্তমানে। এসআইআরটাকে দেখুন, এসআইআর হওয়াটা আমরা না বলছি, এসআইআর হওয়া ভালো জিনিস। এসআইআর মধ্যে দিয়ে ওরা যেটা করার চেষ্টা করছে, যে যেটা আমাদের তৃণমূলের যে ভোট ব্যাংক আছে, সেই ভোট ব্যাংকটাকেই টার্গেট করে সরানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের ভোট ব্যাংক কোনটা? মুসলিম সম্প্রদায়? না, একদমই না। তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে সাধারণ মানুষ, যারা মহিলারা, আমাদের ইয়ং যারা ব্যাচ, যারা ছেলেপুলে যারা আসছে, যারা পড়াশোনা শিখতে চাইছে গ্রামে, যারা একটু আগে একজন বলছিল কথাটা খুবই সত্যি কথা। আমি নিজে একজন পেশায় আইনজীবী, আমি তো বিভিন্ন জায়গায় যাই, আমি জানি গ্রামে 1,500-2,000 টাকার জন্য মানুষ ফার্দার কোর্স করতে পারে না পয়সার অভাবে। মমতা ব্যানার্জি আজকে যে এই যে উনি যে বলেছেন 1,500 টাকা করে দেবেন, এটা কিন্তু প্রকৃতভাবে কাজেই লাগবে। দেখুন, এবার এটা দেখার দুটো ওয়ে আছে। মানুষ কেউ বলতে পারে পয়সা দিয়ে ভোট কেনা হচ্ছে, আবার কেউ এটা বলতে পারে যার সঠিক দরকার সে সেটাকে সঠিকভাবে ইউজও করবে। আপনার বাবা মা যখন আপনারা ছোটো ছিলেন, হাতে যখন 10 টাকা বা 20 টাকা দিয়ে আপনাদের কলেজে পাঠাতেন, আপনি দুটো কাজ করতে পারেন। 10 টাকা দিয়ে আপনি কলেজেও যেতে পারেন, আবার 10 টাকা দিয়ে আপনি কোনো পার্কে গিয়ে বসে আড্ডাও মারতে পারেন। এটা আপনার উপর আপনি কীভাবে ইউজ করবেন। প্রশ্ন করছে বিজেপির বিরোধী দলনেতা, তিনি বলছেন যে যারা এসআইআর সমর্থন করছে না তারা
ওরা নাকি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী। এটা আপনি বলুন না, বোকামি না কথাবার্তাগুলো? এটা কি বোকামি না? একটা সবসময় পলিটিক্যাল গ্রুপের একটা ভোট ব্যাংক থাকবে। এবার আজকে তাহলে আপনি কি বলবেন, রাজস্থানের সমগোত্র যে পাকিস্তান আছে, পাকিস্তান থেকে লোকে ঢুকে আসছে, এরকম বলবে? দেখুন, কিছু বর্ডার প্রবলেম থেকে যায়, সেই বর্ডার প্রবলেমটা অনেক বড় সাবজেক্ট, এটা এখানে বসে ডিসকাশন করার জায়গা না। এই প্রবলেম সলভ করার জন্য টাইম লাগবে। রইল এসআইআর বক্তব্য, এসআইআর হওয়া উচিত, কিন্তু ন্যায্য ভোটার যেন বাদ না যায়, এটাই হচ্ছে মেন টার্গেট। আপনি ভাবুন না, সবথেকে বেশি প্রবলেম কাদের হয়? মেয়েদের হয়। কারণ কি, আগেকার দিনে আমাদের মা ঠাকুমা বা তাদের আগে যে জেনারেশন, তখন স্বাভাবিক বিয়েটা অনেক কম বয়সে হয়ে যেত, সবার কমপ্লিট এডুকেশন হতো না, এটা একটা প্রবলেম ছিল। যে গ্যাপটা এখন আস্তে আস্তে রিকভার হচ্ছে, মানুষ আরও নলেজেড হচ্ছে, মানুষ জ্ঞানী হচ্ছে, মানুষ সেখানে কিন্তু এই গ্যাপটাকে ফুলফিল করছে। আমারও নিজের মেয়ে আছে, আমি এখন চাই আমার মেয়ে পড়াশোনা করুক, আমার বোন আছে, দিদি আছে, তো এটা একটা চেঞ্জ। এবার বিজেপি যদি এটা মনে করে যে এসআইআর করে ইলেকশন কমিশনকে দিয়ে খালি ভোট ব্যাংকটাকে টার্গেট করে সরাবে, সেটা সম্পূর্ণ ভুল। তার জন্যই আজকের জন্য কিন্তু এই ধর্ণা মিছিল মমতা ব্যানার্জি বিগত কিছুদিন ধরে চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ দেখুন, একটা সিএম এই গরমের মধ্যে, এই আপনি ভাবুন আজকে টেম্পারেচার কি অবস্থা, তাও এই মানুষটা বসে থেকে কন্টিনিউয়াস লড়াই চালিয়ে যাচ্ছে। ওনার বক্তব্য একটাই, ন্যায্য ভোটারটা থাকুক।